সপ্তম শ্রেণী নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আমার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রশ্নটি হচ্ছে বালুরঘাট গার্লস হাই স্কুলের প্রশ্ন, ক্লাস 9, সাবজেক্ট বেঙ্গলি বাংলা, যেটা এক্সামিনেশন সেকেন্ড ইউনিট দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার। তাহলে আমরা প্রথমেই পূর্ণাঙ্গ প্রশ্নটা দেখে নেই যে এখানে 1 নম্বরে 8টি এমসিকিউ প্রশ্ন আছে, 2 নম্বরে হচ্ছে তোমার তোমরা দেখতে পাচ্ছ যে 2 নম্বরের প্রশ্ন 3। আমরা যদি দেখি 2 নম্বরে টোটাল 7টি প্রশ্ন আছে। 3 নম্বরে দুটি যে কোনো একটি প্রশ্ন অ্যান্সার করতে হবে 4, এভাবে করে টোটাল যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 6, 7, 8 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমরা এক এক করে প্রশ্নের উত্তরগুলি দেখব। তাহলে প্রথমেই আমরা সমস্ত প্রশ্ন দেখে নিলাম এক এক করে, এরপরে যাব টোটালি উত্তর বিশ্লেষণে। তাহলে একসাথে 1 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, এ মন্তব্য কার? এ মন্তব্য কার ছিল? এটা লেখকের এই মন্তব্য ছিল। কারণ আমরা যদি দেখি রাধারানী গল্পের শেষে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়। এরপর পরের প্রশ্ন, সারাটা রাত ড্যাশ স্বপ্ন এঁকে রাখে, শূন্যস্থানে বসবে। শূন্যস্থানে কি বসবে? আমরা যদি বলে এটা হচ্ছে কি তারায় তারায় হবে উত্তর, কারণ আবহমান কবিতার সঠিক পংক্তি সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। তোমাদের কবিতার লাইনগুলি যদি মুখস্থ থাকে তাহলে কিন্তু অনায়াসে লিখতে পারবে। আকাশে 7টি তারা কবিতার পংক্তি সংখ্যা, আমরা যদি উত্তরটা বলি সেখানে 16টি, কারণ জীবনানন্দ দাশের আকাশে 7টি তারা পাঠ্য কবিতাটির মোট 16টি পংক্তি রয়েছে। এরপর পরের প্রশ্ন, চিলিয়ান জাদুকর অর্গাচের পাখির খেলায় হাঁস, কাকাতুয়া, পায়রা, মোরগ এবং সার্সের সঙ্গে ছিল। সার্সের সঙ্গে কি ছিল? এটা ছিল একজাক হামিং বার্ড। এটা পাঠ্যাংশ অনুযায়ী অর্গাচের পাখির খেলায় হামিং বার্ডও ছিল। এরপর পরের প্রশ্ন, আইন ও রিক্সা শব্দটি যথাক্রমে, এটা ব্যাকরণের প্রশ্ন। এটা হচ্ছে ফরাসি এবং জাপানি শব্দ। আইন হচ্ছে ফরাসি পাঠ্য বই অনুযায়ী এবং রিক্সা হচ্ছে জাপানি। এরপর প্রত্যয়ের কাজ হলো, প্রত্যয়ের কি কাজ হলো? প্রত্যয়ের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করে। এটা ঘ নম্বর উত্তর। প্রত্যয় মূল শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয় নতুন শব্দ গঠন করে। এরপরে 7 নম্বরের প্রশ্ন, 1-7 বিজয়ী সেনাদল রাজধানীতে ফিরছে। সেনাদল হলো, এখানে সেনাদল হলো সমষ্টিবাচক বিশেষ্য। এটা হচ্ছে গ নম্বরের উত্তর। সেনাদল বলতে বহু সৈন্যের সমষ্টিকে বোঝায়। পরের প্রশ্ন হচ্ছে কি, মিনি এই ইংরেজি উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয়, মিনি ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়। এটা ক নম্বরের উত্তর হবে। তাহলে আমরা এক এক করে দেখলাম, একের সমস্ত 8টি প্রশ্নই আমরা দেখে নিলাম। এবার 2, আকাশে 7টি তারা কবিতায় কিশোরীর হাত ভিজে কেন? কিশোরী ধান ধুয়েছিল তাই তার চাল ধোয়া ভিজে হাত কবির কল্পনায় ধরা পড়েছে। বিশ্লেষণে যদি দেখি, কবি জীবনানন্দ দাশ গ্রাম বাংলার স্বাভাবিক জীবনযাত্রা তুলে ধরেছেন। গ্রামের কিশোরীরা রান্নার জন্য চাল ধুয়ে থাকে, সেই কারণেই তাদের হাত ভিজে থাকে। আমি একটু বিশ্লেষণ দেখাবো, এই কারণে তোমাদের ওই বিশ্লেষণটা পড়লে অনায়াসে মনে থাকবে প্রতিটা প্রশ্ন। এই ছোট্ট দৃশ্যটি বাংলার স্নিগ্ধ শান্ত পরিবেশকে আরও জীবন্ত করে তোলে। এরপরে 2 নম্বর, শঙ্কর দর্শনের ভাষা কেমন? শঙ্কর দর্শনের ভাষা সংস্কৃত শব্দবহুল গম্ভীর ও দার্শনিক। কারণ নব সৃষ্টি প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী বলেছেন, শঙ্কর দর্শনের মতো গভীর দর্শনে আলোচনা করতে হলে ভাষা স্বাভাবিকভাবেই সংস্কৃত সমৃদ্ধ ও গম্ভীর হবে। এরপরে মিস ম্যাকলাউডের সম্পূর্ণ নাম কি? মিস ম্যাকলাউডের সম্পূর্ণ নাম হচ্ছে জোসেফিন ম্যাকলাউড। এটা যদি আমরা দেখি, তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ একজন বিদেশি অনুরাগী ও ভক্ত। স্বামীজি চিঠি রচনায় তার উল্লেখ করেছেন। এরপরের প্রশ্ন, রূঢ় বা রূঢ়ি শব্দ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এটা ব্যাকরণের। যে শব্দের অর্থ তার মূল অর্থ ছেড়ে বিশেষ অর্থে প্রতিষ্ঠিত হয়েছে তাকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। উদাহরণ পঙ্কজ মানে পদ্ম। আর বিশ্লেষণ যদি বলি, পঙ্কজ শব্দের বুঝুদিত অর্থ পঙ্কে কাদায় জন্মায়, যা কিন্তু ব্যবহারিক অর্থে এটি কেবল পদ্ম বোঝায়, তাই এটি রূঢ়ি শব্দ। এরপরের প্রশ্নের পরে, কীট এবং তদ্ধিত প্রত্যয় একটি করে পার্থক্য লেখো। কীট প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়, আর তদ্ধিত প্রত্যয় শব্দ বা প্রতিবেদিকের সঙ্গে যুক্ত হয়। তাহলে ধাতুর সঙ্গে যুক্ত হয় কীট প্রত্যয়, নতুন শব্দ গঠন করে, আর তদ্ধিত প্রত্যয় শব্দ বা প্রতিপদিকের সঙ্গে যুক্ত হয় নতুন শব্দ গঠন করে। উদাহরণ যেমন চল যখন চলন, কৃত প্রত্যয়, রাজ যা যোগী রাজি, তদ্ধিত প্রত্যয়। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার, বাক্যে প্রয়োগ করে উদাহরণ দাও। অনুকার অব্যয়। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এখানে ঝমঝম হলো অনুকার অব্যয়। বিশ্লেষণ, যে অব্যয় কোনো শব্দ ধ্বনি বা আওয়াজের অনুকরণ করে গঠিত হয় তাকে অনুকার অব্যয় বলে। আরও উদাহরণ হচ্ছে টুপ
টাপ বৃষ্টি পড়ছে, ঝনঝন ঘন্টা বাজছে, তারপর খটখট দরজা নাড়ছে, এরকম করে আমরা আরও দিতে পারবো। এরপরের প্রশ্ন, ভাববাচক বিশেষ্য কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। যে বিশেষ্য দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা ভাব বোঝায় তাকে ভাববাচক বিশেষ্য বলে। হ্যাঁ, উদাহরণ সততা, সৌন্দর্য, দয়া, মায়া, মমতা। ভাববাচক বিশেষ্য কোনো দৃশ্যমান ব্যক্তির বা বস্তুকে বোঝায় না, বরং তার গুণ ও মানসিক অবস্থা প্রকাশ করে। হ্যাঁ, বাক্যে ব্যবহার, সততা মানুষের শ্রেষ্ঠ গুণ, দয়া মানুষের মহৎ গুণ, তারপরে সৌন্দর্য সকলকে আকর্ষণ করে। এই ছিল এক এক করে 2 নম্বরের প্রশ্ন। এবার আমরা যদি বলি 3 নম্বরের প্রশ্ন, যা গিয়ে উঠানে তোর দ্বারা লাউ মাছাটার পাশে। পংক্তিটি কবিতার কতবার ব্যবহৃত হয়েছে? পংক্তিটি একাধিকবার ব্যবহারের তাৎপর্য লেখো। যা গিয়ে উঠানে তোর দ্বারা লাউ মাছার পাশে, এই পংক্তিটি নীরজ চক্রবর্তী আবহমান কবিতায় 4 বার ব্যবহৃত হয়েছে। এই পুনরাবৃত্তির মাধ্যমে কবি পাঠককে বারবার গ্রামে সে পরিচিত উঠোন ফিরে যেতে আহ্বান করেছেন। লাউ মাচার পাশে দুলতে থাকা ছোট্ট ফুলটি চিরন্তন জীবন, স্মৃতি এবং প্রকৃতির প্রতীক। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলালেও প্রাকৃতিক সৌন্দর্য, ভালোবাসার জীবনের ধারাবাহিকতা অটুট থাকে। এই পংক্তির পুনরাবৃত্তি কবিতায় কবি সুর, ছন্দ এবং সঙ্গীত ধর্মিতা সৃষ্টি করেছে এবং গ্রাম বাংলার প্রতি মানুষের গভীর টান ও আবেগকে আরও জীবন্ত করে তুলেছে। বিস্তারিত যদি দেখাই, পংক্তিটি কতবার ব্যবহৃত হয়েছে? মোট 4 বার। কেন ব্যবহার হয়েছে? হ্যাঁ, কবি এই পংক্তিটি পুনরাবৃত্ত করেছেন কারণ গ্রাম বাংলার জীবন্ত সৌন্দর্য স্মরণ করাতে এবং অতীত বর্তমান মধ্যে যোগসূত্র স্থাপন করতে। আমি একবার ডিটেলস, মানুষের মাটি ও শিকড়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে, কবিতার সুর, ছন্দ এবং আবেগকে আরও গভীর করতে। লাউ মাছ ও ফুলের প্রতীক অর্থে লাউ মাছ এক গ্রামের পরিচিত পরিবেশ ও ঐতিহ্যের প্রতীক। ছোট ফুল হচ্ছে জীবন, আশা, সৌন্দর্য এবং নবজাগরণের প্রতীক। মূল বক্তব্য, কবি বোঝাতে চেয়েছেন সময়ের পরিবর্তন হলে প্রকৃতির স্মৃতি, মানুষের ভালোবাসা কখনো শেষ হয় না। গ্রাম বাংলার মাটির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক চিরকাল অটুট থাকে। পরের প্রশ্ন হচ্ছে, আকাশে 7টি তারা কবিতার প্রথম স্তবকে গ্রাম বাংলার সন্ধ্যার যে ছবি উঠেছে তার চিত্র সব বর্ণনা করো। আমরা যদি বলি, জীবনানন্দ দাশের আকাশে 7টি তারা কবিতায় প্রথম স্তবকে গ্রাম বাংলার এক শান্ত, স্নিগ্ধ, মনোরম সন্ধ্যার ছবি ফুটে উঠেছে। আকাশে 7টি তারা জ্বলে উঠেছে, আর কবি ঘাসের উপর সেই দৃশ্য উপভোগ করেছেন। কামরাঙার মতো লাল মেঘ ধীরে ধীরে মিলিয়ে গেছে এবং বাংলা নীল সন্ধ্যা যেন কৃষবতী এক কন্যার রূপ ধারণ করে কবির সামনে এসে দাঁড়িয়েছে। হিজল, কাঁঠাল, জাম গাছের মধ্যে ভেসে বেড়ানো সুগন্ধ, প্রকৃতির নীরবতা এবং স্নিগ্ধ পরিবেশ সন্ধ্যার সৌন্দর্যকে আরও মুগ্ধকর করছে। প্রাকৃতিক মানবীয় রূপ দিয়ে কবি গ্রাম বাংলার সৌন্দর্যকে অপূর্বভাবে তুলে ধরছে। প্রথম স্তবের প্রধান বৈশিষ্ট্য কি? আকাশে 7টি তারা উদিত হয়েছে, কবি ঘাসের উপর প্রকৃতি। এটা তোমার বিস্তারিত বিশ্লেষণ আমি এখানে দেখিয়েছি, কিন্তু আসল উত্তরটা উপরে দিয়ে দিলে হয়ে যাবে। পরের প্রশ্ন যদি আমরা চলে যাই, পরের প্রশ্ন কি বলেছে? মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। এটা রাধারানী গল্পের উদ্ধৃতি কোথা থেকে নেওয়া হয়েছে এবং কোন মোকদ্দমার কথা বর্ণনা হয়েছে? মোকদ্দমাটি হারায় বিধবার কী পরিণতি হয়েছে? হ্যাঁ, তাহলে আমরা যদি বলি, মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল উদ্ধৃতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে রাধারানী মায়ের সঙ্গে তার জ্ঞাতির সম্পত্তি নিয়ে মামলা ও মোকদ্দমার কথা বলা হয়েছে। রাধারানীর পিতা মৃত্যুবরণ করার পর তার মা নিজের স্বামীর বিপুল সম্পত্তির অধিকার রক্ষার জন্য আদালতে মামলা করেন, কিন্তু তিনি হাইকোর্টে সেই মামলা হেরে যান। মামলায় পরাজিত হওয়ার পর ডিক্রিদার জ্ঞাতি তাদের ভদ্রাসন থেকে উচ্ছেদ করে এবং প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি দখল করে নেয়। মামলার খরচ দিতে গিয়ে নগদ অর্থ শেষ হয়ে যায়। শেষ আশায় বিধবা নিজের অলংকার বিক্রি করে প্রিভিউ কাউন্সিলে আপিল করেন, কিন্তু সংসার চালানোর অর্থ আর অবশিষ্ট ছিল না। বাধা, নিজের অলংকার বিক্রি করে প্রিভিউ কাউন্সিলে আপিল করেন, কিন্তু হয়েও মেয়ে একটা ছোট্ট কুটিরে আশ্রয় নিয়েছেন। রাধারানীর মা কঠোর পরিশ্রম করে সংসার চালানোর চেষ্টা করেন, কিন্তু অসুস্থ হয়ে পড়লে সেই উপায় বন্ধ হয়ে যায়। ফলে তার চরম দারিদ্র্য, অনাহার এবং দুর্দশার মধ্যে জীবনযাপন করতে বাধ্য হন। এবং বিশ্লেষণ, উদ্ধৃতি কোথা থেকে নেওয়া হয়েছে? রাধারানী। লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন মোকদ্দমার কথা বলা হয়েছে? রাধারানীর মায়ের সঙ্গে তার জ্ঞাতির সম্পর্কিত। আমরা বিশ্লেষণটা, বিধবার কী পরিণত হয়েছিল? হাইকোর্টে মামলা হারল, সম্পত্তি সমস্ত হারান এবং বাড়ি থেকে উচ্ছেদ হন, অলংকার বিক্রি করতে বাধ্য হন, প্রিভি কাউন্সিলে আপিল করেন, কুটিরে বাস করতে শুরু করেন এবং চরম দারিদ্র্য, অনাহারের শিকার হন। পরের প্রশ্ন, রাধারানী গল্প অনুসারে রাধারানীর চরিত্র পরিচয় দাও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী গল্পে প্রধান চরিত্র রাধারানী। তিনি অল্প বয়সী হলেও অত্যন্ত স্নেহশীল, শিলাদায়িত্ববান, আত্মসম্মান বোধ সম্পন্ন, সাহসী, সৎ মেয়ে। রাধারানী তার অসুস্থ মায়ের প্রতি গভীর ভালোবাসা, কর্তব্যবোধের পরিচয় দিয়েছে। মায়ের পথ্যের ব্যবস্থা করার জন্য সে নিজ হাতে বনফুলের মালা গেঁথে রথের মেলায় বিক্রি করতে যায়। প্রবল বৃষ্টি, অন্ধকার ও কষ্টের মধ্যেও সে মালাটি বুকে আগলে রাখে এবং হাল ছাড়ে না। অচেনা ভদ্রলোক ভুল করে টাকা দিয়েছেন কিনা তা যাচাইয়ে ফেরত দেওয়ার ইচ্ছা তার সততা ও নৈতিকতার পরিচয় বহন করে। দারিদ্র্যের মধ্যেও সে লোভী নয়, বরং আত্মসম্মান বজায় রেখে জীবনযাপন করে। মায়ের প্রতি তার ভক্তি, কঠিন পরিস্থিতি, ধৈর্য, সাহস ও মানবিক গুণাবলী তাকে
থেকে আদর্শ কিশোরীর মর্যাদা দিয়েছে। তাই রাধারানী বাংলা সাহিত্যের এক স্মরণীয় অনুকরণীয় নারী চরিত্র। রাধারানী চরিত্রের প্রধান বৈশিষ্ট্য স্নেহশীলা, মাতৃভক্ত, দায়িত্ববান, পরিশ্রমী, সাহসী, সৎ, আত্মসম্মানবোধ, লোভহীন, ধৈর্যশীল। উপসংহারে যদি বলি, রাধারানী দরিদ্র দুঃখের মধ্যেও সততা, মানবিকতা, আত্মমর্যাদা বজায় রেখেছে। তার চরিত্র পাঠকের মনে অধ্যবসায়, সততা এবং মাতৃভক্তির আদর্শ স্থাপন করে। এরপরে পরের প্রশ্ন যদি আমরা দেখি, মরদ কি বাত, হাত কি দাঁত, হাতি কি দাঁত, বক্তাকে কাকে কোন প্রসঙ্গে উক্তি করেছেন, উক্তিটি ব্যাখ্যা করে। হ্যাঁ, মরদ কি বাত, হাতি কি দাঁত, এই উক্তিটি বক্তা হলেন স্বামী বিবেকানন্দ। তিনি তার শিষ্য মিস মার্গারেট এলিজাবেথের নোবেল ভাগিনী নিবেদিতাকে উদ্দেশ্য করে চিঠি রচনায় এই গল্পটি বলেছেন। মিস নোবেল ভারতবর্ষে এসে নারী শিক্ষা ও সমাজসেবার কাজে আত্মনিয়োগ করতে চেয়েছেন। স্বামীজি তাকে ভারতের দুঃখ, দারিদ্র্য, কুসংস্কার, অস্পৃশ্যতা, প্রতিকূল জলবায়ু, নানা সমস্যার কথা জানিয়ে দেন। একই সঙ্গে তিনি আশ্বাস দেন যে মিস নোবেল যদি কাজ করতে দৃঢ় সংকল্প থাকেন তবে তিনি আমৃত্যু তার পাশে থাকবেন। সেই প্রতিশ্রুতি দৃঢ়তা বোঝাতেই তিনি বলেন, মরদ কি বাত, হাতি কি দাঁত। এই প্রবাদটির অর্থ হলো, প্রকৃত মানুষের মুখের কথা কখনো বদলায় না। যেমন হাতির দাঁত একবার বের হলে আর ভিতরে ফিরে যায় না, তেমনি সত্যিকারের মানুষের প্রতিশ্রুতি অটল থাকে। উক্তির মাধ্যমে স্বামী বিবেকানন্দ তার অটুট প্রতিশ্রুতি, সত্যনিষ্ঠ, দৃঢ় চরিত্রের পরিচয় দিয়েছেন। বিশ্লেষণ। বক্তা স্বামী বিবেকানন্দ কাকে বলেছেন? মিস মার্গারেট এলিজাবেথ নোবেল ভগিনী নিবেদিতাকে কোন প্রসঙ্গে ভারতবর্ষে এসে নারী শিক্ষা ও সমাজ সেবার কাজে আত্মনিয়োগের সময় স্বামীজি তার পাশে থাকার প্রতিশ্রুতি দিতেই ব্যর্থ। এই কথা বলেন। প্রবাদটির অর্থ, প্রকৃত মানুষের কথা কখনো বদলায় না। তারপরে প্রশ্ন, প্রতিশ্রুতি রক্ষা করা মহৎ মানুষের অন্যতম গুণ। এরপরে আমরা চলে যাবো 5-এর অথবা, 5-এর 1-এর অথবা সেটা কি 2, বাংলায় সংস্কৃত ইংরেজি ভাষা চর্চা কোনো প্রয়োজন হলে লেখক মনে করেছেন কেন? উত্তর দাও। নবনব সৃষ্টি প্রবন্ধের সহিত মুস্তাফা আলী বলেছেন যে বাংলা ভাষার সমৃদ্ধ বিকাশের জন্য সংস্কৃত ইংরেজি ভাষার চর্চা এখন অত্যন্ত প্রয়োজন। লেখকের মতে বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ প্রচলিত রয়েছে এবং প্রতিনিয়ত নতুন সংস্কৃত শব্দও যুক্ত হয়েছে। তাই সংস্কৃত ভাষার চর্চা বন্ধ হলে বাংলা ভাষা থেকে একটি গুরুত্বপূর্ণ শব্দ ভাণ্ডার থেকে বঞ্চিত হবে। অন্যদিকে আধুনিক বিজ্ঞান, দর্শন, প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা প্রভৃতি বিষয়ের অধিকাংশ পরিভাষা ইংরেজি ভাষা থেকে এসেছে। সব জ্ঞানের সঠিক উপলব্ধি বাংলা ভাষায় সমৃদ্ধির জন্য ইংরেজি ভাষার চর্চা অপরিহার্য। লেখক মনে করেন বিদেশি শব্দ গ্রহণে কোনো দোষ নেই, বরং প্রয়োজন অনুসারে অন্য ভাষায় উপযোগী শব্দ গ্রহণ করলে বাংলা ভাষা আরও সমৃদ্ধ হয়। তাই বাংলার উন্নয়ন, আধুনিক জ্ঞান চর্চা এবং নতুন শব্দ ভাণ্ডার গঠনের স্বার্থে সংস্কৃত ইংরেজি উভয় ভাষারই চর্চা অব্যাহত রয়েছে। কোন সংস্কৃতি ভাষার প্রয়োজন? বাংলা ভাষায় প্রচুর সংস্কৃত শব্দ ব্যবহৃত হয়। নতুন শব্দ গঠনে সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃত বাংলা ভাষার অন্যতম প্রধান উৎস। কেন ইংরেজি ভাষা চর্চা প্রয়োজন? বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, দর্শন অধিকাংশ পরিভাষা ইংরেজি ভিত্তিক। আধুনিক বিজ্ঞান সঙ্গে পরিচিত হতে ইংরেজি অপরিহার্য উপসংহার। লেখকের মতে বাংলা ভাষায় বিকাশ, সমৃদ্ধ শব্দভাণ্ডার, আধুনিক জ্ঞান চর্চার জন্য সংস্কৃত ইংরেজি উভয় ভাষার চর্চা সমানভাবে প্রয়োজন। এরপরে আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্ন, যেটা ওই পাখি আমার চাই প্রফেসর, বক্তাকে আমরা যদি দেখি, ওই পাখি আমার চাই উক্তিটি বক্তা হলেন চিলির বিশ্ববিখ্যাত জাদুঘর আরগাস। তিনি সত্যজিৎ রায় রচিত করভাস গল্পের প্রফেসর শঙ্কুকে উদ্দেশ্য করে কথা বলছেন। প্রফেসর শঙ্কু তার বুদ্ধিমান পোষ্য কাক করভাসকে নিয়ে শান্তি আগতে পক্ষী বিজ্ঞানের সম্মেলনে গিয়েছেন। সেখানে জাদুঘর আরগাস করভাসের অসাধারণ বুদ্ধিমত্তা দেখে বিস্মিত হন। করভাসের অঙ্ক কষা, লেখা, মানুষের কথা বোঝা, সুচ বন্ধ করা ইত্যাদি মানুষসুলভ কাজ দেখে তিনি বুঝতে পারেন যে এই পাখিকে দিয়ে তার ম্যাজিক শো আরও জনপ্রিয় করা সম্ভব। তাই তিনি তাকে শঙ্কুর কাছ থেকে 10,000 এক্সকুডু দিয়ে কারভাসকে কিনতে চান, কিন্তু শঙ্কু কারভাসকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন বলে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। এরপর আরগাস অসৎ পথ অবলম্বন করেন। তিনি হোটেলের কর্মচারী সম্মোহিত করে ডুপ্লিকেট চাবি দিয়ে কারভাসকে চুরি করে পালিয়ে যান, কিন্তু কারভাস বুদ্ধি খাটিয়ে তার -20 পাওয়ারের চশমা খুলে নেয়। ফলে আরগাস গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন এবং শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হন। বিশ্লেষণ যদি বলি, বক্তা চিলির বিখ্যাত জাদুঘর আরগাস কাকে বলেছেন? প্রফেসর শঙ্কুকে। কোন প্রসঙ্গে বলেছেন? করভাস অসাধারণ বুদ্ধিমত্তা দেখে তাকে কিনতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত কী করেছিলেন? করভাস চুরি করলেন। করভাসের বুদ্ধিতে ব্যর্থ, পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপরে আমরা যদি অথবা প্রশ্ন দেখি, করভাসের মানুষসুলভ বুদ্ধির পরিচয় কোন কোন ঘটনায় পাওয়া যায়? সত্যজিৎ রায় রচিত করভাস গল্পে করভাসের অসাধারণ মানুষসুলভ বুদ্ধির পরিচয় বিভিন্ন ঘটনার মাধ্যমে পাওয়া যায়। প্রফেসর শঙ্কুকে বিশেষ ওষুধের প্রভাবে করভাস অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিদ্যা, রসায়নের মতো নানা বিষয়ে জ্ঞান অর্জন করেন। শান্তিগতে যাত্রার সময় সে মুখে করে সুটকেসের চাবি এনে শঙ্কুকে দেয়। বাড়ি থেকে বের হওয়ার আগে দেরাজ ঠোকর মেরে শঙ্কুকে ভুলে রেখে যাওয়া পাসপোর্টের
কথা মনে করিয়ে দেয়। পক্ষীবিজ্ঞানের সম্মেলন সে মানুষের মতো বক্তৃতাকে মনোযোগ দিয়ে শোনে এবং শেষে চিঠি দিয়ে হাততালির মতো শব্দ করে প্রশংসা জানায়। রাতে জাদুকর আরগাছ অযথা সময় নষ্ট না করে করবাজ খাঁচা থেকে বেরিয়ে ঘরের আলো নিভিয়ে দেয়, যেন সাক্ষাৎ শেষ করার ইঙ্গিত দেয়। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো আরগাছ তাকে চুরি করে নিয়ে পালানোর সময় করবাজ তার -20 পাওয়ারের চশমা খুলে নেয়। এতে আরগাছ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ধরা পড়ে। এই ঘটনাগুলো করবাজের তীক্ষ্ণ বুদ্ধি, উপস্থিত বুদ্ধি এবং মানুষগুলোর চিন্তার বিকাশ উজ্জ্বল প্রমাণ। বিশ্লেষণ করবাজের মানুষগুলোর বুদ্ধির উদাহরণ: সুটকে চাবি এনে দেওয়া, পাসপোর্টের কথা মনে করিয়ে দেওয়া, বক্তৃতা মনোযোগ দিয়ে শোনা, ঠোঁট দিয়ে হাততালি দেওয়া এবং আলো নিভিয়ে সময়ের ইঙ্গিত দেওয়া, অরগাছের চশমা খুলে তাকে পরাস্ত করা। কারবার সাধারণত কাক নয়, তার অসাধারণ স্মৃতিশক্তি, উপস্থিত বুদ্ধি, বিচার বিক্ষণতার মতো মানবসুলভ আচরণকেই গল্পের সবচেয়ে বিস্ময়কর চরিত্রে পরিণত করেছে। এরপরে ভাব সংস্করণ: পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন। মানুষ প্রকৃত মহত্ব কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়, বরং অন্যকে আপন করে নেওয়ার ক্ষমতার মধ্যে প্রকাশ পায়। যে ব্যক্তি বা জাতি অন্যের ভালো দিকগুলো গ্রহণ করতে পারে এবং নিজের আদর্শের সঙ্গে মিলিয়ে নিতে নতুন রূপ দিতে পারে, তার মধ্যে প্রকৃত প্রতিভার পরিচয় পাওয়া যায়। সংকীর্ণতা মানুষের উন্নতির পথে বাধা সৃষ্টি করে, কিন্তু উদারতা তাকে সমৃদ্ধ করে। ভারতবর্ষের প্রাচীনকাল থেকে এই উদার মানসিকতার পরিচয় দিয়েছে। নানা জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতি মানুষের এখানে এসেছে। ভারত তাদের সংস্কৃতিকে ঘৃণা ও ভয় করেনি, বরং তাদের ভালো দিকগুলি গ্রহণ করে নিজের সংস্কৃতির সঙ্গে মিলিয়ে এক নতুন রূপ দিয়েছে। তাই ভারতের সভ্যতা আজ বিশ্বের অন্যতম সমৃদ্ধ বৈচিত্র্যময় সভ্যতা। ভারতের সংস্কৃতির মূল ভিত্তি হলো সহিষ্ণুতা, গ্রহণযোগ্যতা, মানবতা। এই উদারতা ফলেই ভারতবর্ষে বহু ধর্ম, ভাষা এবং সংস্কৃতির শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব হয়েছে। তাই অনেককে আপন করে নেওয়া আর ভালো গুণ গ্রহণ করা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখাই প্রকৃত প্রতিভার লক্ষণ। সংকীর্ণতা নয়, উদারতা মানুষের জাতিকে মহৎ করে। মূলভাব যদি বলে, অন্যের ভালো গুণ গ্রহণ করে তাকে আপন করে নেওয়া ব্যক্তি এবং জাতির প্রকৃত মহত্ব প্রকাশ পায়। এরপরের সারাংশ যেটা যদি দেখি আমরা, সারাংশটা কি বলেছে, সারাংশ একটা পড়ে নেই। জলহারা মেঘখানি বর্ষার শেষে পড়ে আছে গগনের এক কোণ ঘেঁষে, বর্ষাপূর্ণ সরোবর তারই দশা দেখে সারাদিন ঝিকিমিকি হাসে থেকে কহে ওঠে ওটা লক্ষ্মী ছাড়া চুল চালহীন, নিজের পরিচয়ে নিঃশেষে করি কোথায় বিলীন। আমি কোথাও চিরকাল থাকি জলভার, সারবান সুগন্ত্রীর নাই নড়াচড়ে। মেঘ কহে ওহে বাবু করোনা গরব, তোমার পূর্ণতা সে তো তোমারই গৌরব। এরপরে আমরা যদি উত্তরে, বর্ষা শেষে আকাশের এক কোণে পড়ে থাকা জলশূন্য মেঘকে দেখে জলভরা সর্বরা অহংকার করে নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করে। তখন মেঘ তাকে স্মরণ করিয়ে দেয় যে তার বর্তমান পূর্ণতা আসলে মেঘেরই দান। মেঘ নিজের জল বিলিয়ে দিয়ে সর্বরকে পূর্ণ করেছে, তাই নিজের ঐশ্বর্য নিয়ে অহংকার করা উচিত নয়, বরং তার উৎসকে সম্মান করা উচিত। আত্মত্যাগের প্রকৃত মহত্বের পরিচয় যে নিজের সব কিছু অন্যের কল্যাণে বিলিয়ে দেয়, সেই প্রকৃত অর্থে শ্রেষ্ঠ। অন্যের দান সমৃদ্ধ হয়ে অহংকার করা উচিত নয়, বরং কৃতজ্ঞতা ও বিনয়ী মানুষের প্রকৃত অলঙ্কার। এই ছিল তোমার এই ভিডিওর সামগ্রিক আদ্যপত্য। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নেই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পুলিশের বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।